আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স। আজকে আমি আলোচনা করব, বিগত ক্লাসে আমি আলোচনা করেছিলাম ভয়েস নিয়ে, প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সে। আজকে আমি আলোচনা করব ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস। ওকে, তো দেখি। ওকে, তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস এটা ঠিক অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই। আর প্রশ্ন করা হয় দুইটা ওয়েতে, আমরা জানি। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব সাবজেক্টের সামনে দিয়ে প্রশ্ন করতে হয়, আর একটা হচ্ছে ডাবলএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করতে হয়। তো সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব যখন আমরা সাবজেক্টের সামনে দিয়ে প্রশ্ন করি, তখন এই নিয়মটা, ভয়েসের যে নিয়মটা, এটা একদম অ্যাসার্টিভের মতোই। জাস্ট আমি মেইন সাবজেক্টের ভার্বটাকে আমি সাবজেক্টের আগে দেবো। যদি একাধিক সাবজেক্টের ভার্ব থাকে, সেক্ষেত্রে প্রথম যে সাবজেক্টের ভার্ব থাকবে, মেইন যে সাবজেক্টের ভার্বটা, সেটাকে আমি সাবজেক্টের সামনে দিলেই হয়ে যাবে। যদি নট থাকে, নটটাকে আগে দিলেই হবে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই। তো যারা অ্যাসার্টিভের ক্লাসগুলো আমার ফলো করেছেন, আমি ভয়েসের একদম শুরুতেই দিয়েছিলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার একটা সাধারণ নিয়ম দিয়েছিলাম। 8টা পর্যায় ছিল, 8টা ধাপ ছিল। সেই 8টা ধাপ মেনটেন করলে এখানে হয়ে যাবে। আচ্ছা, তো যেমন একটা এক্সাম্পল দিই আমি। যেমন, ইজ হি ফ্লাইং আ কাইট। তাহলে এখানে যে সাহায্যকারী ভাবটা আছে, এখানে প্রশ্ন করা হয়েছে সাহায্যকারী ভাব। তো যে সাহায্যকারী ভাবটা আছে, আমি দেখব এখানে এই বাক্যের সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্টকে কাইট, এটা হচ্ছে অবজেক্ট। ওকে, এখন এই অবজেক্টটাকে আমাকে কি করতে হয়? সাধারণ নিয়ম অনুযায়ী এটাকে অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হয়। তাহলে নাউনের যেটা অবজেক্ট, সেটাই নাউনের সাবজেক্ট। নাউনের সাবজেক্ট অবজেক্ট একই। তো সেক্ষেত্রে আমি এই কাইটটা লিখলাম। এখন এই যে ইজ আছে এখানে, আমাকে দেখতে হবে জাস্ট এটুকুই যে এখানে কাইট, এই কাইট এটা সিঙ্গুলার। এখন এটার সাথে আমার কি বসবে? ইজ বসবে নাকি আর বসবে? তো দেখলাম যে এটা সিঙ্গুলার, যেহেতু আমাকে ইজ বসাতে হবে। তো সেই ইজটা আমি এই সাবজেক্টের পরে না দিয়ে আমি কি করবো? আগে দিব। এই কাহিনী শেষ। আর এখানে যে আইএনজি আছে, আইএনজি দিলে কি দিতে হয়? একটা বিং দিতে হয়। তারপরে কি করতে হয়? মেইন ভার্বের ভি3 করতে হয়। তারপর বাই দিতে হয়, সাবজেক্টের অবজেক্ট ফর্ম লিখতে হয়। এই যে হয়ে গেল। এখানেই যদি আবার নট থাকতো, আমি নটটাকে এখানে দিয়ে দিতাম। ইজেন্ট হি ফ্লাইং এ কাইট, এখানে তো নট আছে, তো আমি এখানে নট দিয়ে দিলাম, শেষ। তো এইভাবে যদি প্রশ্নবোধক বাক্য থাকে, তাহলে আমি এইভাবে করতে পারবো। আর যে ডাব্লিউএস কোশ্চেন যে প্রশ্ন করে, ডাব্লিউএস এর ক্ষেত্রে আমাদের এটা পদ্ধতি নাম্বার 1। পদ্ধতি নাম্বার 2 হচ্ছে যদি ডাব্লিউএস দ্বারা কোশ্চেন করে, সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমাদের দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে হু দ্বারা প্রশ্ন করলে আমাকে প্রথমে লিখতে হবে বাই হোম। যদি হু দ্বারা প্রশ্ন করে, আমি প্রথমে লিখবো বাই হোম। দেন আমি অক্সিলারি ভার্বটা লিখবো সাবজেক্ট অনুযায়ী। তারপর আমি হয়তোবা বি, বিং, বিং, এই তিনটার মধ্যে যে কোনো একটা আমাকে লেখা লাগতে পারে। দেন মেইন ভার্বের ভিতরে করে দিলাম, পাস্ট পার্টিসিপল করে দিলাম। তারপরে এক্সটেনশন থাকলে দিলাম, দিয়ে এই প্রশ্নের চিহ্নটা দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। আচ্ছা, যেমন হু ইজ কলিং মি। এই যে হু দ্বারা প্রশ্ন করলো, তাহলে আমি প্রথমে কি লিখবো? বাই হোম। এখানে মিটা আমাদের অবজেক্ট, দেখে বোঝাই যাবে যেটা অবজেক্ট আছে, তাহলে এটাকে সাবজেক্ট করতে হবে। সাবজেক্ট লিখলাম। কারণ আই এর সাথে তো আর ইজ বসবে না, কি বসবে? এম। এমটাকে আমি কই বলছি? প্রথমে বাই হোম লিখছি, তারপরে সাবজেক্টের ভার্ব। তো সাবজেক্টের ভার্বটা আমি এম দিয়ে দিলাম। আইএনজি আছে, তাহলে আমি এই তিনটে পদ্ধতি কি দেবো? বিং দিয়ে দিলাম। তারপর মেইন ভার্ব কোনটা আছে? কল, এটা ভি3 করে দিলাম, কল। এই যে আমাদের হয়ে গেল। ওকে, দেন যদি আরেকটা নিয়ম আছে, এটা যদি আমাদের হোম দ্বারা প্রশ্ন করে, হোম, হোম দ্বারা প্রশ্ন করলে আমাকে হোমের পরিবর্তে লিখতে হবে হু। তারপর কি করবো? আমরা অক্সিলারি ভার্ব দিব। তারপরে হয়তোবা বি অথবা বিং অথবা বিং দিতে হতে পারে। দেন মেইন ভার্বের ভিত্তি করব, বাই দিব, সাবজেক্ট যেটা থাকবে তার অবজেক্ট ফর্মটা দিয়ে দিব।
তবে এক্সটেনশন থাকলে দিব, দিয়ে প্রশ্ন চিহ্ন। মূলত নিয়ম কিন্তু এই দুইটাই। আচ্ছা, এবং এই নিয়মটা অন্যান্য সকল ডাব্লিউএস এর ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, যেমন হোম ডু ইউ ওয়ান্ট, তাহলে প্রথমে হোম আছে, তাহলে আমি প্রথমে কি লিখবো, হু। এখানে প্রশ্ন করছে কি দ্বারা, ডু দিয়ে প্রশ্ন করেছিল। আমরা জানি ডু বা তাকে প্রশ্ন করলে তা প্রেজেন্ট ইন্ডিকেট টেন্স হয়, আর প্রেজেন্ট ইন্ডিকেট টেন্স আমাকে সাহায্যকারী ভাবটা ধরে নিতে হবে এম ইজ। ওকে, তাহলে হু, হু মানে কি বা কারা, এখানে ইজ বার হতে পারে। আচ্ছা, তাহলে হোম, হু ইজ, তবে কি বলছি আমি, বি বিন বিং, এখানে মেইন ভার্বের সাথে কোনো আইএনজি নাই, কোনো মডাল নাই বা হ্যাভ 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 নাই, আমাকে এগুলো দিতে হবে না। তাহলে মূল ভার্ব কোনটা আছে, মূল ভার্ব হচ্ছে আমাদের ওয়ান, তাহলে হয়ে যাবে ওয়ান্টেড। তারপর আমি কি বলছি, বাই দিতে হবে, যে ভিত্তি করার পরে বাই দিতে হবে, বাই দিলাম, সাবজেক্ট আর অবজেক্ট ফর্ম দিয়ে দিলাম। ক্লিয়ার? ওকে, তো আমি বলেছি শুধু হু এর ক্ষেত্রে আমি যেটা মিশাচ্ছি এখন, এই নিয়মটা প্রযোজ্য হবে। আর হোম প্লাস অন্যান্য যা যা যে ডাব্লিউএস গুলো আছে, যে ওয়ার্ড থাকতে পারে, হাউ থাকতে পারে, তো সেগুলোর ক্ষেত্রে এই একই রুলস, এই রুলসটাই ফলো হবে। যেমন আমি যদি বলি যে হোয়াট ডিড হি বাই, তাহলে হোয়াট থাকলে হোয়াটের পরিবর্তে হোয়াট, অর্থাৎ হু এবং হোম ছাড়া অন্যান্য যত ডাব্লিউএস কোশ্চেন আছে সবগুলোর ক্ষেত্রে আর কোনো চেঞ্জ নেই। হোয়াট থাকলে হোয়াট, হাউ থাকলে হাউ, এরকম। তাহলে এখানে ডিড দ্বারা প্রশ্ন করলো, তো ডিড দ্বারা প্রশ্ন করলে আমরা জানি পাস্ট ইনডেফিনিট টেন্স, সেক্ষেত্রে আমাকে ওয়াজ বা ওয়্যার ধরে নিতে হবে। তো ধরলাম এখানে বিবিং আর দিতে হবে না, মূল ভার্বের ভিত্তি করে দিলাম বাই হিম। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ম্যাক্সিমাম টাইমে আমাদের হুইচ এবং হুজ এই দুইটা ডাব্লিউএস এর সাথে একটা করে নাউন যুক্ত থাকে। তো যখন আমি ভয়েস চেঞ্জ করব তখন এদের সাথে যুক্ত যে নাউনটা সেটাকেও কোনো পরিবর্তন করব না, এরপর থেকে আমাদের কাজ হবে এই রুলসে। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল দিই, which pen did you buy, তাহলে which তার সাথে একটা নাউন আছে, এইটুকুর কোনো পরিবর্তন নেই। পরিবর্তন শুধু কিসে, পরিবর্তন শুধুমাত্র হু এবং হোম এর ক্ষেত্রে। হু থাকলে বাই হোম, হোম থাকলে হু, এই ব্যতীত আর কোনো ডাব্লিউএস এর কোনো পরিবর্তন নাই। এবং হুইচ এবং হুদের সাথে যদি কোনো নাউন থাকে সেটারও কোনো পরিবর্তন নাই। ওকে, তাহলে হুইচ পেন দিয়ে দিলাম। এখন ডিট আছে, তাহলে কি লিখবো, ওয়াজ বা বয়, ওয়াজ বট বাই হিম। তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস শেষ। এইভাবেই করতে হবে, এইভাবে, আর কোনো নিয়ম নেই, একদম সহজ। ওকে, তো এখন অনেক সময় আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ করতে হবে। তো সেটা তো যেগুলো নিয়ম শিখাইলাম এটারই উল্টাটা ফলো করলেই হবে। বাট অনেক সময় আমাদের ইয়ে দেওয়া থাকে না, অবজেক্টটা দেওয়া থাকে না। তো অবজেক্ট দেওয়া না থাকলে আমাদেরকে ধরে নিতে হয়, বাক্যের অর্থ অনুযায়ী ধরে নিতে হয়। তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় অবজেক্ট বাক্যের অর্থ অনুযায়ী অনেক সময় ধরে নিতে হয়। যদি অবজেক্ট দেওয়া থাকে তাহলে তো হলেই, না হলে ধরে নিতে হবে। বাক্যের অর্থ অনুযায়ী ধরে নিতে হবে। কি কি ধরতে হতে পারে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি এখানে। যেমন উই ধরা লাগতে পারে, আমার পিপল ধরা লাগতে পারে, সামওয়ান ধরা লাগতে পারে, গভর্নমেন্ট ধরা লাগতে পারে, প্যারেন্টস ধরা লাগতে পারে, দেন পুলিশ ধরতে হতে পারে, ফ্লাড মানে বন্যা ধরা লাগতে পারে, স্টর্ম মানে ঝড়, ফায়ার ধরা লাগতে পারে মানে আগুন। ওকে, অথরিটি, এগুলো আমাদের ধরতে হতে পারে বাক্যের অর্থ অনুযায়ী। ওকে, যেমন একটা এক্সাম্পল দেখি, যেমন more trees should be
প্লান্টেড। এই বাক্যে দেখেন more trees টা আমাদের সাবজেক্ট, শুড বি প্লান্টেড আমাদের ভার্ব, যেখানে শুড মডাল, তারপরে মডাল থেকে আমরা কি দিই, বি দিই, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, মানে এটা প্যাসিভ হয়ে যাচ্ছে। এখানে বেশি বেশি গাছ লাগানো উচিত কার দ্বারা বা কাদের দ্বারা, এটা কিন্তু দেওয়া নাই। তাহলে কার লাগানো উচিত বা কাদের লাগানো উচিত বেশি বেশি গাছ, আমাদের। তাহলে আমি এখানে বাই আজটা মনে মনে ধরে নিই, আমি আজটাকে উই করলাম। তাহলে এটা কিন্তু প্যাসিভ, প্যাসিভ, আমি কিন্তু করতেছি কি অ্যাক্টিভ। তাহলে কি লিখবো, যে উই শুড প্লান্ট মোর ট্রিজ। তাহলে এভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। আর একটা এক্সাম্পল দিই, দ্য হাউস ওয়াজ বার্নড। বার্ন মানে পুরানো, তার পাস্ট ফর্ম দেওয়া আছে, আচ্ছা পাস্ট পার্টিসিপল এখানে। তাহলে এখানে এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, এখানে এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে বাড়িটি পড়া গিয়েছে কার দ্বারা, কিসের দ্বারা, আগুন পড়তে পারে। তাহলে বাই ফায়ার দেওয়া নেই, তাহলে কি লিখবো, ফায়ার। এটা যেহেতু আমরা জানি যে প্যাসিভ করার সময় সাহায্যকারী ভাবটা আমাদের ধরে নিতে হতো ওয়াজ বা ওয়্যার, এখানে একটু ওয়াজ দেওয়া আছে, তার মানে বুঝতে হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তার পাস্ট ইনডিফিনিট এর গঠন কি, সাবজেক্ট প্লাস ভি টু, পাস্ট ফর্ম। তাহলে কি লিখবো, ফায়ার বার্নড দ্য হাউস। এইভাবে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। এখন এই যে অনেক সময় বাই থাকলো না, বা এরপরে অবজেক্ট থাকলো না, এটা বোঝার জন্য আমাকে একটু গঠন মনে রাখতে হবে। কিসের গঠন, ভার্বের গঠন। যে ভার্বের গঠনটা দেখে আমরা চিনবো যে এটা কোন বাক্য, এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। আমি কয়েকটা গঠন দিচ্ছি। অ্যাক্টিভে কেমন গঠন হয় আর সেটা প্যাসিভে কেমন গঠন হয়, একটু গঠনটা দিয়ে দিই, তাহলে আরো একটু সুবিধা হবে। ধারাবাহিকভাবে আমার মনে হয় আমি একদম শুরুর দিন থেকে যে ক্লাসগুলো নিয়েছি ভয়েসের উপরে, এগুলো যদি আসলে কেউ দেখে, একটু বোঝার ট্রাই করে, যদি বা ফার্স্ট টাইম আমার ছিল ভিডিও রেকর্ডিং ক্লাস, একটু আমার নয়েজ পলিউশন আছে, একটু বোর্ডের লেখা ছোট হয়েছে, একটু লাইটের একটু শ্যাডো পড়ে এখানে, তো এগুলো যদি উপেক্ষা করে একটু মনোযোগ সহকারে দেখা যায়, মনে হয় ভয়েস নিয়ে কোনো প্রবলেম থাকার কথা নয়। আচ্ছা, যদি আমরা কখনো দেখি যে বাক্যের মধ্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, অথবা প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত আছে, এটা অ্যাফার্মেটিভ বাক্যে আর কি, অ্যাফার্মেটিভ। বা যদি আমরা দেখি যে ডু নট অথবা ডাজ নট প্লাস ভি ওয়ান আছে, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আবার যদি আমরা দেখি ভাবে যে ডু বা ডাজ আছে সামনে, তারপরে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, এটার আপনার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এরকম প্যাটার্ন যদি থাকে, তাহলে নিঃসন্দেহে বাক্যটা কি অ্যাক্টিভ। তাহলে এটা প্যাসিভ ফর্ম কি হতে পারে, এটা প্যাসিভ ফর্ম হয় এরকম যে অ্যাম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, তারপরে যদি আমরা কখনো দেখি এভাবে যে ভার্বের পাস্ট ফর্ম আছে, অবশ্যই সেটা অ্যাক্টিভ। আবার যদি ডিড নট প্লাস ভি ওয়ান থাকে, সেটাও অ্যাক্টিভ। বা যদি ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি কিন্তু এইভাবেই প্যাটার্নটা দিলাম। তো সেক্ষেত্রে এটা অ্যাক্টিভ। সেক্ষেত্রে আমাদের পাস্ট প্যাসিভ ফর্মটা থাকবে ওয়াজ বা ওয়্যার লিখে ভি থ্রি দেওয়া থাকবে। তারপরে যদি আমরা দেখি যে am is are বা was were প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে সেটা অবশ্যই অ্যাক্টিভে আছে, বুঝতে হবে সেটা। আর যদি দেখি যে কখনো যে বিং প্লাস ভি3 আছে, তাহলে সেটা অবশ্যই প্যাসিভে আছে। ওকে, তারপরে যদি আমি কখনো দেখি এভাবে যে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, সেটা অবশ্যই অ্যাক্টিভ ফর্মে আছে। আর সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে বিং প্লাস ভি3 প্যাসিভে থাকবে। আচ্ছা, আবার যদি আমি কখনো দেখি এরকম যে বিং প্লাস আইএনজি আছে ভার্বের সাথে, তাহলে সেটা অ্যাক্টিভে অবশ্যই। আর যদি কখনো আমি দেখি যে বিং দিয়ে ভি3 আছে, তাহলে সেটা অবশ্যই প্যাসিভ আছে। আবার যদি আমি দেখি যে কখনো যে মডালস অক্সিলারি ভার্ব যেগুলো প্লাস ভি ওয়ান আছে, তাহলে সেটা অ্যাক্টিভ। আর যদি আমি কখনো দেখি এরকম যে মডেল প্লাস বি প্লাস ভি3 আছে, তাহলে সেটা প্যাসিভ। তো এটা একটু আপনাদের একটু মনে রাখতে হবে, একটু মুখস্থ করে রাখতে হবে। এই মোটামুটি আমার ভয়েসের ক্লাস ছিল আজকে, আমার এটা লাস্ট ক্লাস। তো দেখা হবে পরের দিন অন্য কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।